তো এটা আমাদের রিপোর্ট রাইটিংয়ের সেকেন্ড ভিডিও। লাস্ট ডেতে আমরা কি আলোচনা করেছিলাম, চলো ব্যাপারটাকে একটু মনে করা যাক। সবার প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ ইংলিশ নিয়ে আলোচনা করছি, আর সেখানকার প্রথম টপিক আমরা যেটা নিয়ে আলোচনা করেছি লাস্ট দিন সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ে কত মার্কস রয়েছে আর কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হয় এক্সামে, সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যেমন ফরম্যাটে কত নম্বর থাকে, কন্টেন্টে কত থাকে, এক্সপ্রেশন, ওয়ার্ড লিমিটেশনে কেমন মার্কস থাকে, কিভাবে এক্সামিনার মার্কস দেয়, সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেছি। আমি আরও বলেছিলাম যে একজন স্টুডেন্ট অর্থাৎ একজন ক্যান্ডিডেটের হাতে কত মার্কস থাকে আর একজন এক্সামিনারের হাতে কত মার্কস থাকে। ক্যান্ডিডেটের হাতে কত মার্কস থাকে এর অর্থ কি, যদি তোমরা না বুঝে থাকো ব্যাপারটা, তবে অবশ্যই এই আগের ভিডিওটাকে দেখে নিও। এরপরে চলে আসছি আর যে রয়েছে প্রেসি আর যেটা ট্রান্সলেশন রয়েছে, সেটা আমরা নেক্সট টাইমে আলোচনা করব যখন প্রেসি আর ট্রান্সলেশন নিয়ে আমরা ডিসকাশন করব। এরপরে আমরা রিপোর্ট রাইটিংয়ের মধ্যে যেটা আমাদের এক্সামে আসবে সেটা হচ্ছে নিউজ পেপার রাইটিং, সেটা নিয়েই আমাদের মেন আলোচনার কেন্দ্র। তো আমি বলেছিলাম এখানে যে একজন স্টুডেন্টের হিসাবে তোমরা যখন তোমরা রিপোর্ট লিখবে, একজন স্টুডেন্টের হিসাবে নয়, একজন জার্নালিস্ট কিভাবে ভাবে, একজন রিপোর্টার কিভাবে ভাবে, কিভাবে সে ঘটনাস্থলে গিয়ে কী কাজ করে, কিভাবে সে লেখে, এই ব্যাপারগুলো তার মতো ভাবো, স্টুডেন্টের মতো নয়, একজন জার্নালিস্টের মতো ভাবো, তবে দেখবে যে ন্যাচারালি অনেক কিছু জিনিস অনায়াসে হয়ে যাবে। যেমন কোহেসিভনেস, রাইটিংয়ের কোহেসিভনেস খুব সুন্দরভাবে করতে পারবে, সুন্দর কন্টেন্ট করতে পারবে, এই সমস্ত জিনিসগুলো। এরপরে আমরা যেখানে ছিলাম ফরম্যাটে ছিলাম, বলেছিলাম হেডলাইনের কথা, বাইলাইনের কথা, প্লেস, ওপেনিং প্যারাগ্রাফ, বডি। আচ্ছা, ওপেনিং প্যারাগ্রাফে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে ওপেনিং প্যারাগ্রাফে অনেক সময় কি হয়, রিডাররা, অনেক সময় নয়, ম্যাক্সিমাম রিডাররাই জাস্ট ওপেনিং প্যারাগ্রাফটা পড়ে, যে ওপেনিং প্যারাগ্রাফে কী ইনফরমেশান দিয়েছে। সবার প্রথমে তারা হেডলাইন পড়ে, তারপরে হেডলাইন যদি ইন্টারেস্টিং হয় তো চলে আসে তারা ওপেনিং প্যারাগ্রাফে, জাস্ট ওপেনিং প্যারাগ্রাফটা পড়ে, আর পড়েই তারা কি করে দেয়, স্কিপ করে নেক্সট হচ্ছে নিউজে চলে যায়, এরকম ঘটনাটা হয়। এই কারণে ওপেনিং প্যারাগ্রাফের মধ্যে আমাদের যতটা সম্ভব বেশি পরিমাণে কি করতে হবে, ইনফরমেশন দিয়ে দিতে হবে, ইম্পর্টেন্ট ইনফরমেশন, বেশি পরিমাণে ডিটেলসে নয় কিন্তু সংক্ষেপের মধ্যে। যেমন এখানে আমরা 5W ওপেনিং প্যারাগ্রাফে সাধারণত আমরা 5W ইউজ করে থাকি। 5W কাকে বলে এটা তোমরা জানো, আর যদি কেউ না জানো তো লাস্ট ভিডিও অবশ্যই করে দেখো। এরপরে চলে আসবো আমি বডিতে আমার কি ছিল, যে ওপেনিং প্যারাগ্রাফের যে ডিটেলসটা রয়েছে, ওপেনিং প্যারাগ্রাফে জাস্ট মেন জিনিসগুলোকে তুলে ধরা হলো, এবার ডিটেলস যে ঘটনাটা ঘটেছে সেই ডিটেলস সম্পর্কে আমরা বডিতে লিখি। বডিতে আমরা এটাও লিখি আই উইটনেসের কথা, অর্থাৎ আই উইটনেস কী বলছে, পুলিশ কী বলছে, এই সমস্ত জিনিসগুলো। আর লাস্ট রয়েছে কনক্লুডিং পার্টে আমরা কি করি, যে কারেন্ট সিচুয়েশন কি সেই সম্পর্কে আলোচনা করি, বিশেষ করে এখনো পর্যন্ত কি অ্যাকশন নেওয়া হয়েছে, কি অ্যাকশন নেওয়া হবে যদি না নেওয়া হয়ে থাকে, এই জিনিসগুলো। চলে আসি পরবর্তী স্টেপে, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তার মধ্যে নাম্বার 4 পয়েন্টটা আমাদের বাকি ছিল, প্ল্যান বিফোর ইউ পেন, আর বাকি ছিল প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি বলেছিলাম যে এই দুটো পার্ট নিয়ে আমি নেক্সট ডেতে সুন্দর করে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হবে এটা। একটা পয়েন্ট যেটা আমাদের মিস হয়ে গেছিল সেটা হচ্ছে লাস্ট ডেতে ইউজ পাস্ট টেন্স জেনারেলি। সাধারণত যখন হচ্ছে আমরা নিউজ পেপার লিখি, রিপোর্ট লিখি, সাধারণত সেটা কি করা হয়, পাস্ট টেন্সে লেখা হয়। কিন্তু এই ক্ষেত্রে তোমাদের একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, তোমরাও নিজেরাও দেখে থাকবে, অনেক সময় অনেক নিউজ পেপার না বিকালবেলা করেও বার হয়, বিকালবেলা করে দেখবে পাবলিশ হয়। তা যখন বিকালবেলা করে পাবলিশ হয় সেই সময় তারা নিশ্চয়ই সেই দিনের মর্নিংয়ের খবর দেয় সেই সমস্ত নিউজ পেপার, আর যখন তারা মর্নিংয়ের খবর দেয় অনেক সময় তারা সেইখানে কোন টেন্স ব্যবহার করে সেটা বলে দিই। অনেক সময় তারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেখানে ইউজ করে। তো আমি এটাই বলতে চাইলাম, তোমরা যেটা দেখে রয়েছো ন্যাচারাল লাইফে, মানে রিয়েল লাইফে যেটা দেখছো, যেটা ঘটছে সেই সম্পর্কে বললাম। শুধুমাত্র বইয়ে লেখা আছে বলে যে পাস্ট টেন্স ইউজ করা হয় জেনারেলি, না, শুধুমাত্র পাস্ট টেন্স নয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ব্যবহৃত হতে পারে।
কোন ক্ষেত্রে হতে পারে সেটা বললাম, বা যখন রিপোর্টটা লেখা হচ্ছে তার আগের মুহূর্তে সাপোজ সেই সময় অ্যানাউন্স করলো যে কেউ একজন যে এত পরিমাণে ক্ষয়ক্ষতি দেওয়া হবে, এটা হবে, ওটা হবে, তো রিসেন্ট করা হলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা যেতে পারে, এতে কোনো ভুল নেই। তোমরা যদি টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ এই সমস্ত জিনিসগুলো যদি ফলো করো, তবে এই ঘটনাগুলো না টোটালি বুঝতে পারবে যে অরিজিনাল বইয়ে কী লেখা আছে সেটা তো অবশ্যই ঠিক লেখা আছে, কিন্তু অরিজিনাল কারেন্ট পজিশানে কি দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। কারণ এক্সামিনার এটাও চেক করবে যে শুধুমাত্র বই ভিত্তিক তুমি নাকি প্র্যাকটিক্যাল লাইফের সাথে ব্যাপারগুলো করো। আর প্র্যাকটিক্যাল লাইফের সাথে ব্যাপারগুলো করতে গেলে তোমাকে নিউজ পেপার পড়তে হবে, একটা স্ট্যান্ডার্ড নিউজ পেপার পড়তে হবে, যেমন টেলিগ্রাফ, যেমন টাইমস অফ ইন্ডিয়া। তো এরপরে চলে আসছি আমরা পার্সোনাল ওপিনিয়নে। পার্সোনাল ওপিনিয়ন মানে কোনগুলো তোমরা করবে না, এই পার্সোনাল ওপিনিয়ন ছিল কি, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে এগুলো আমরা ইউজ করতে পারবো না। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্টেশন কাকে বলা হয়, আর আলোচনা করব প্ল্যান বিফোর পেন নিয়ে। তো সবার প্রথমে চলে আসি আমরা প্রেজেন্টেশন। কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা কি, যেটা এক্সামের জন্য এত ইম্পর্টেন্ট, রাইটিংয়ের জন্য এত ইম্পর্টেন্ট, প্রেজেন্টেশনটা কি ভালো করে বুঝে নাও। প্রেজেন্টেশন কি, সবার প্রথমে আমি নর্মাল কিছু কথা বলবো, তারপরে যেটা তোমরা জানো না বা অনেকেও জানে হতে পারে কিন্তু ম্যাক্সিমাম জন যেটা জানে না সেই সম্পর্কে আমি আলোচনা করব। প্রেজেন্টেশনটা কি, প্রেজেন্টেশন সাপোজ ধরো আমি আমাদের এক্সাম দিয়েই হচ্ছে রিলেটেড দ্বারাই আমি এক্সাম্পল দ্বারাই বোঝানোর চেষ্টা করছি। তুমি ধরো একটা রিপোর্ট লিখছো, আর রিপোর্টটা তুমি লেখার পরে কার কাছে পেশ করবে, সেটা এক্সামিনারই সেটা দেখবে। তা তোমার রিপোর্ট লেখার ফরম্যাট মানে রিপোর্টটা কত সুন্দরভাবে তুমি লিখে এক্সামিনারের কাছে পেশ করছো, দিচ্ছ, সেটাকেই বলা হয় প্রেজেন্টেশন। আর আমি এখানে যে সুন্দরের কথা উল্লেখ করলাম এটা অবশ্যই আমি বাহ্যিক সৌন্দর্যের কথা বললাম, অর্থাৎ তুমি যখন রিপোর্টটা লিখছো খাতার মধ্যে সেটা কত সুন্দরভাবে লিখছো আর কত সুন্দরভাবে লিখে তুমি সেটা দিচ্ছ এক্সামিনারের কাছে, সেটাই হচ্ছে প্রেজেন্টেশন, তোমার প্রেজেন্টেশন এক্সামিনারের কাছে। তো প্রেজেন্টেশনকে মেনটেন করার জন্য মানে প্রেজেন্টেশনের মান ভালো রাখার জন্য কিছু পয়েন্টের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন একটা রয়েছে আমাদের হ্যান্ড রাইটিং, দ্বিতীয় রয়েছে হচ্ছে হ্যান্ডরাইটিং। হ্যান্ডরাইটিং সম্পর্কে আমি একটু বলে দিই। অনেকে না এরকমভাবে ভেবে নেয় যে আমি তো ভালো করে প্র্যাকটিস করিনি, তা আমি একটা কাজ করি, আমি এরকমভাবে লিখবো, এই এরকমভাবে লিখে দেবো, যাতে এমনভাবে লিখবো যাতে এক্সামিনার কোনো কিছু পড়তে না পারে। তো এই জিনিসগুলো টোটালি ভুল ধারণা। আর যার হাতের লেখা একটু খারাপের দিকে রয়েছে আর কি, তাকে অনুরোধ করব সে খুব ভালো করে প্র্যাকটিস করো, সুন্দর করে ধরে করে লেখা শুরু করো এখন থেকেই, ধীরে ধীরে করে দেখবে হাতের লেখার স্পিড এমনি বেড়ে যাবে আর হাতের লেখাও সুন্দর হবে। দ্বিতীয়তম পয়েন্টে বলছে ওয়ার্ডস অ্যান্ড লাইনস ইকুয়াল গ্যাপ, অর্থাৎ ওয়ার্ডস আর লাইনের মধ্যে ইকুয়াল গ্যাপ হতে হবে, তবে না ব্যাপারটা খুব সুন্দর দেখায়। আমি কি বলতে চাইছি সেটা বোঝাই। সাপোজ ধরো আমি এখানে একটা ওয়ার্ড লিখেছি ডু, তারপরে লিখেছি ক্যান, মি আর সো, চারখানা ওয়ার্ড আছে। আর এই চারখানা ওয়ার্ডকে যদি ভালো করে খেয়াল রাখো তবে দেখো এই যে ডু আর ক্যান, এই যে দুটো ওয়ার্ড আছে, এই দুটো ওয়ার্ডের মধ্যে গ্যাপ দেখো, ক্যান আর মি এর মধ্যে গ্যাপ দেখো, আর মি আর সো এর মধ্যে গ্যাপ দেখো। তবে গ্যাপ কি ইকুয়াল আছে? গ্যাপ কিন্তু ইকুয়াল নেই। আর গ্যাপ যেহেতু ইকুয়াল নেই সুতরাং এটা দেখতে খুব একটা সুন্দর লাগবে না। আর যদি বিভিন্ন জায়গায় যদি গ্যাপ বিভিন্ন রকম থাকে এক্সামিনারেরও বুঝতে অসুবিধা হবে যে কোন ওয়ার্ডটা কার সাথে রয়েছে। যেমন মি আর সো, তাহলে ব্যাপারটা এমন হয়ে গেল না মেসো হয়ে গেল, বুঝতে পারলে ব্যাপার। এক্সামিনারের যাতে কোনো রকমে বুঝতে অসুবিধা না হয় এই জিনিসগুলো সবার আগে আমাদের খেয়াল রাখতে হবে। আর লাইন ইকুয়াল গ্যাপের অর্থ আমি কি বোঝাতে চাইলাম সেটা বলি। সাপোজ এই একটা লাইন তুমি লিখেছো, তারপরে এই একটা লাইন লিখেছো, তারপরে তৃতীয় লাইন যখন লিখছো তুমি এই লিখছো তৃতীয় লাইন, এই লিখছো চতুর্থ লাইন। তো দেখো তো লাইনগুলোর মধ্যে ইকুয়াল গ্যাপ কি আছে? লাইনগুলোর মধ্যে ইকুয়াল গ্যাপ নেই, তাহলে দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না এখানে। তো এই জিনিসগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। আমরা যখনই করব ইকুয়াল লাইনে লিখব, এটা যদি এই পর্যন্ত হয় পরেরটাও সেম গ্যাপ দিয়ে তৃতীয় লাইন লিখব, চতুর্থটাও সেম গ্যাপ দিয়ে এই লিখবো, আমরা এরকমভাবে লেখার চেষ্টা করব। তারপরে বলা হয়েছে আরও আর একটা জিনিস বলি যে লাইনের কথা যেহেতু বললাম, অনেকে কি করে, সাপোজ এটা যদি খাতা হয়, ধরে নাও এটা একটা খাতা রয়েছে, এটা খাতার পেজ রয়েছে, আর অনেকে এখান থেকে শুরু করে গিয়ে হচ্ছে এইভাবে তাদের লাইনটা চলে আসে, এরকমভাবে তাদের লাইন চলে আসে, মানে আমি বলতে চাইছি যে ব্যাকাটারা লাইন হয়ে যায়, অনেক সময় এরকম ক্রস লাইন হয়ে যায়। তো এরকম কাজ করো না, চেষ্টা করো যতটা সম্ভব যে স্ট্রেইট লাইনে লেখার চেষ্টা করো। চলে আসবো পরের পয়েন্টে, অ্যাভয়েড ওভার রাইটিং।
অনেকে কি করে বলে দিই, সাপোজ লিখেছে হচ্ছে ডু, প্রেজেন্ট টেন্সে লিখে দিয়েছে ডু, কিন্তু তার কি হবে, এটা পাস্ট টেন্সে হবে। তো সে কি করে দেয় যে ডু এর উপর দিয়ে এটা আই লেখে আর এটা ডি লিখে দেয়, ডিট করে দেয়, ডুকে ডিট করে দিল। তো ওভার রাইট করো না, ওভার রাইট করো না, এটা কখনোই সুন্দর দেখায় না। অথবা বেশি কাটাকাটিও করো না। সাপোজ ধরো তুমি এই ডুটাকে কি করবে, কাটবে, এবার ডুটাকে অনেকে কীভাবে কেটে দেয়, এরকমভাবে করে এরকমভাবে কাটা শুরু করবে, কাটা শুরু করে দিয়ে সে কী করবে, পাশে গিয়ে ডিট লিখবে। তা এটা ঠিক নয়, ভুল হতেই পারে। তো ভুল যদি হয় তো ডু এখান থেকে এই একটা দাগ দাও আর তারপরে তোমরা লেখো হচ্ছে ডিট, এরকমভাবে লেখো। আমি বলতে চাইছি পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস একটা। তা এই জিনিসগুলো তোমরা ছোট বড় সবাই মোটামুটিভাবে জানতে, কম বেশি জানতে ব্যাপারগুলো। এবার আমি যে পয়েন্টে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমাজিনারি লাইন অর হচ্ছে মার্জিন। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই ব্যাপারটাকে ভালো করে ফলো করতে হবে। তো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি প্র্যাকটিক্যাল লাইফে। আমি বলেছিলাম আমাদের খাতা মানে আমাদের যে অ্যান্সার শিট দেবে যার উপর আমাদের লিখতে হবে সেটা দু প্রকারের হতে পারে। এক হতে পারে ব্ল্যাঙ্ক পেজ মানে পুরো হোয়াইট পেজ, দ্বিতীয় নাম্বার হচ্ছে বক্স কাটা খোপ। তো সবার প্রথমে যে লাস্ট ইয়ারে যেটা এসেছিল সেটা হচ্ছে পুরোপুরি পরিষ্কার একটা পেজ, অর্থাৎ সাদা পেজ দিয়ে দিয়েছিল। আমি চলো দেখানোর চেষ্টা করি সেখানে ব্যাপারটা কি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে কি রয়েছে, এখানে মানে এটা সামনের পেজ রয়েছে। আর এই সামনের পেজে দেখো এইখানে নাম তো থাকবে না, রোল নাম্বার দেওয়া থাকবে, থাকবে হচ্ছে তোমাদের ডেট দেওয়া থাকতে পারে, ভেন্যু দেওয়া থাকতে পারে। তো এইগুলো এখানে দেওয়া থাকবে, আর এখানে কিছু হয়তো ইনস্ট্রাকশন দেওয়া থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো এই পেজে কিন্তু তোমাদের কোনো রকম লিখতে হয় না, তোমাদের কি করতে হবে, পেজ চেঞ্জ করতে হবে। তো এই যে পেজটা ছিল, এই পেজের সাথে যে পেজটা আছে এই পেজেও তোমরা লিখবে না, একদম চলে যাবে পরের পেজে। মানে ব্যাপারটা কি করছে দেখো, আমি এই ঘুরিয়ে দিলাম, এই মানে এখানে আমাদের কি ছিল ভালো করে বুঝতে পারবে তোমরা। এখানে নামটা লেখা ছিল, মানে রোল নাম্বার লিখতে হবে আমাদের। এই পেজটাকে টোটালি আমি ছেড়ে দিলাম, এই পেজটাকে টোটালি ছেড়ে দিয়ে আমি কোথা থেকে লেখা শুরু করলাম, এই দিক থেকে আমি লেখাটা শুরু করলাম। এবার দেখো এখানে যখন লেখাটা শুরু করব, আমরা অনেকে না মার্জিন টেনে নিই, আমরা অনেকে লাইনের এখান দিয়ে মার্জিন টেনে নিই, সেটা পেন্সিল দিয়ে হতে পারে, পেন দিয়ে হতে পারে, মার্জিন টেনে নিই। কিন্তু একটা জিনিস তোমরা করতে পারো, আমি বলছি না কোনো রকম রুলস রয়েছে, রেগুলেশন রয়েছে, সেই সম্পর্কে আমি বলছি না। আমি বলতে চাইছি মার্জিনের বদলে তোমরা না ইমাজিনারি লাইন টানো, ইমাজিনারি লাইন, এটা খুব হেল্প হবে। এবার ইমাজিনারি লাইন মানেটা কি, ইমাজিনারি লাইন মানে তোমরা হয়তো দেখতে পাবে। এবার আমি এই যে রয়েছে এই সাইডটা দেখো, এইখান দিয়ে দেখো, এই যে এইখান দিয়ে যেটা রয়েছে এখান দিয়ে আমি একটা দাগ টেনে নিয়েছি, দেখো দাগ টেনেছি এখান দিয়ে। কিন্তু এই দাগটা কি করেছে, কেন টেনেছে, দেখো ডট ডটের দাগটা টেনেছি। এটা হচ্ছে এমন একটা লাইন হবে যেটা ইমাজিনারি লাইন হবে। দাগটা আমি তোমাদেরকে টেনেছি বোঝানোর জন্য, কিন্তু তোমরা দাগ টানবে না। সেরকমভাবে একটা সাইডে যেমন টেনেছি সেরকমভাবে এই সাইডেও দেখো আমি হচ্ছে দাগ টেনেছি, অর্থাৎ দুই সাইডে সমান গ্যাপের দাগ আমি টেনেছি। দুই সাইডে পুরো সমান গ্যাপ, এখানে যতটা গ্যাপ হবে, এখানে যতটা গ্যাপ হবে, ততটা গ্যাপ আমাদের এই দিকেও হবে। এরকম আমি হচ্ছে জিনিসটা করেছি। কিন্তু এখানে যে লাইনটা আমি টেনেছি তোমরা কিন্তু লাইন টানবে না। তোমরা কি করবে, জাস্ট একটা কাজ করতে পারো, তোমরা খাতাটা সামান্য পরিমাণে, খাতাটা সামান্যভাবে এইরকমভাবে তোমরা মুড়িয়ে নিতে পারো, মানে ভাঁজ করে নিতে পারো খাতাটা, এই ভাঁজ করে নিতে পারো খাতাটা। দেখতে পাচ্ছ তোমরা ভাঁজ করেছি, কিন্তু এমনভাবে ভাঁজ করো না যে ভাঁজ করছো এরকম ভাবে না, এই টেনে নিলাম একেবারে এরকমও ভাঁজ করো না, নর্মাল ভাঁজ করো, যাতে তুমি বুঝতে পারো যে এটা একটা মার্জিনের মতো কাজ করছে। অনুরূপভাবে সেমভাবে তোমরা এই দিকের খাতাটাও, এই যে খাতাটা যেটা রয়েছে একেও তোমরা কি করো না, বেঁকিয়ে নাও সামান্যভাবে, সামান্য, এমনভাবে করো না যাতে চিরতরভাবে এই দাগটা থেকে যায়, এমন নয়। তোমার এক্সাম কমপ্লিট হয়ে যাবে যাতে দাগটাও অবমিট হয়ে যেতে পারে, এই যে তুমি ভাঁজটা করেছো এই ভাঁজটা যাতে চলে যায় সেরকমভাবে করো। মানে এক্সামিনারের কাছে খাতা পৌঁছে গেছে আর তখনও দেখছে একেবারে ডিপ লাইন টানা, তো সেরকম করো না, সেটা খুব একটা ভদ্রতা মনে হয় না আর কি, খুব একটা ভালো দেখায় না। তো আমি এটা কেন টানতে বললাম এবার বলি। ইমাজিনারি লাইন তুমি যদি টানো, কি করবে, ইমাজিনারি লাইনের এখান থেকে তোমরা কি করবে, লেখাটা শুরু করবে। মানে ইমাজিনারি লাইন যেটা রয়েছে তার লেফট হ্যান্ডে, মানে সেইটা যেন টপকিয়ে এই যে ছোট অংশটা রয়েছে এই অংশের দিকে যেন না চলে যায়। এখান থেকে শুরু করলে তারপর এইখান থেকে লেখাটা শুরু করলে কতদূর পর্যন্ত লিখবে, যতক্ষণ পর্যন্ত ইমাজিনারি লাইনটা শেষ না হচ্ছে, মানে অন্য সাইডের। আবার এখান থেকে লেখা শুরু করলে আবার চলে গেলে হচ্ছে এই দিকে যেতে 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 এই পর্যন্ত তোমরা করলে। এরকমভাবে লিখতে তোমরা থাকবে, সুন্দর করে ইকুয়াল গ্যাপে লিখবে। তো ইমাজিনারি লাইনের গ্যাপটা কিন্তু ইম্পর্টেন্ট।
এটা তো গেল হচ্ছে সাদা লাইনের কথা, এটা গেল হচ্ছে সাদা পেজের কথা। এবার আমি আসবো, যদি কোশ্চেনে এরকম দেওয়া থাকে, যদি তোমাদের অ্যান্সার শিট হচ্ছে দাগ টানা থাকে, অর্থাৎ এরকম বক্স করা থাকে, সেই ক্ষেত্রে তোমরা কি করবে? তো আমি বলবো এই ক্ষেত্রে ইমাজিনারি লাইনটাকে টেনো না। এই ক্ষেত্রে একটা কাজ করতে পারো, যেহেতু তোমাদের বক্স করে দেওয়া আছে, প্রতিটা বক্সের মিডিলে উপর থেকে নিচের, মানে যদি তুমি উপর থেকে নিচের গ্যাপিং করো তবে তার মিডিলে হওয়া চাই, আর লেফট থেকে রাইটের যদি তুমি গ্যাপ করো তো তার মিডিলে হওয়া চাই। মানে যতটা সম্ভব, এটা তো পসিবল নয় যে একদম পুরো মিডিলে করা, কিন্তু যতটা সম্ভব পসিবল তোমরা যদি এটা মেনটেন করতে পারো, এটা দেখার দিক থেকে একটা অতি সুন্দর ব্যাপার আসবে। আর দেখার দিক থেকে যদি সুন্দর ব্যাপার আসে না, শুরুতেই যদি এক্সামিনারের মন যদি তুমি নিজের কাছে করে নিতে পারো, তো এটা খুব বড় একটা প্লাস পয়েন্ট হয়ে যেতে পারে। তো আমি দুটো ক্ষেত্রেই বললাম, এই ক্ষেত্রে ইমাজিনারি লাইন টানার দরকার নেই, এই ক্ষেত্রে তোমরা বক্সের পুরো মিডিলে লেখা শুরু করো সুন্দর করে, প্রতিটা বক্সে এক একটা করে ওয়ার্ড করে তোমরা লিখবে। তো এটা তো হয়ে গেল প্রেজেন্টেশনের ব্যাপার, যেটা আমি তোমাদেরকে বললাম। এবার চলে আসবো আমরা হচ্ছে নাম্বার 4 পয়েন্ট, মানে আগের দিনের 4 পয়েন্ট যেটা ছিল, প্ল্যান বিফোর ইউ পেন। মানে বলতে চাইছে যে তুমি লেখার আগে তোমার একটা প্ল্যান করো, যখন তুমি খাতায় লিখবে তার আগে প্ল্যান করো। তো সেটা ব্যাপারটা কি, লেখার আগে খাতায় লেখার আগে একটা প্ল্যান করো, ব্যাপারটা বোঝা গেল না? আচ্ছা চলো, ব্যাপারটা আমি বুঝাবো অবশ্যই, তার আগে এটা বলে দিই। লেখার আগে খাতায় লেখার আগে যখন তুমি প্ল্যান করছো, আর সেই প্ল্যানটা কি হতে হবে? সেই প্ল্যানটা হতে হবে রাফ ড্রাফটিং। এবার দেখবো রাফ ড্রাফটিং কেন প্রয়োজন আর রাফ ড্রাফটিং কিভাবে করব। সবার আগে বুঝি যে রাফ ড্রাফটিংটা কি, বা রাফ ড্রাফটিং কেন করব। আমরা যে প্ল্যানিংটা করব মানে লেখার আগে, সাধারণত বোঝো, এবার ব্যাপারটা আমি বোঝাই। যখন আমরা খাতায় লিখি, কোশ্চেন পাই আর খাতায় আমরা কি করি, লেখা শুরু করে দিই। তা অনেক সময় কি হয় ব্যাপারটা, খাতায় লেখার সময় খাতা লেখা কমপ্লিট হওয়ার পর, মানে রিপোর্ট যেটা দিয়েছে সেটা তোমার ধরো যে লেখা কমপ্লিট হয়ে গেল, আর কমপ্লিট হওয়ার পরে তোমার মনে পড়লো আরে একটা পয়েন্ট তো আমার লেখাই হয়নি। এদিকে তোমার 200টা ওয়ার্ড কমপ্লিট হয়ে গেছে, রিপোর্টে প্রায় 200টা ওয়ার্ড কমপ্লিট হয়েছে, আর তোমার ওখানে কোনো কিছু ইনপুট করার কোনো চান্স নেই। এবার তুমি কি করবে? অনেক সময় এটাও হতে পারে যে রাফ ড্রাফটিংয়ের, মানে অনেক সময় এটা হতে পারে তোমরা দেখে থাকবে যে যেটা প্রথমে লেখা উচিত সেটা শেষে চলে এসছে, যেটা শেষে লেখা উচিত সেটা মিডিলে চলে এসছে, আর যেটা মিডিলে লেখা উচিত সেটা লেখোয়নি। এটা অনেক সময় ঘটে থাকে এরকম, আমি বলছি না যে সবার সাথে ঘটে, কিন্তু অনেক সময় হয়ে যায়। তো এই জিনিসগুলো থেকে যদি অ্যাভয়েড যদি করতে চাও, বা মানে জিনিসটা থেকে যদি ওভারকাম করতে চাও, তবে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে রাফ ড্রাফটিং। আমরা সাধারণত 2 রকমের ড্রাফট করি, একটা হচ্ছে ফেয়ার খাতায় লিখি, আর ফেয়ার খাতায় যেটাকে লেখা হয় তাকে বলা হয় ফেয়ার ড্রাফটিং। আর ফেয়ার ড্রাফটিংয়ের আগে যেটা আমরা নর্মালভাবে লিখি, কিছু পয়েন্ট আমরা লিখি, তাকে বলা হয় রাফ ড্রাফটিং। কিভাবে রাফ ড্রাফটিং করা হয় সেটা আমি পরে বলছি। আর রাফ ড্রাফটিং কেন প্রয়োজন সেটা কিন্তু আমি এই ছকেই, মানে এই বলতেই কিন্তু আমি টোটাল ব্যাপারটা বলে দিলাম, যাতে আমাদের মিস্টেকগুলো না হয়ে যায়। সিকোয়েন্সের মিস্টেক মানে বুঝতে পারছো, কোহেসিভনেসের ব্যাপার চলে আসছে। আর একটা পয়েন্ট যদি মিস হয়ে যায়, তাহলে এক্সামিনার কি ভাববে যে তোমার মতোই পোটেনশিয়াল নেই যে একটা রাইটিং করার, বুঝতে পারলে? তো এগুলো নেগেটিভ পয়েন্ট খুব বড় পরিমাণে পড়ে যেতে পারে। সুতরাং রাফ ড্রাফটিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবার দেখবো যে তাহলে রাফ ড্রাফটিং এত ইম্পর্টেন্ট, তো রাফ ড্রাফটিং করবো কিভাবে? এই যে রাফ ড্রাফটিংটা করবো কিভাবে, চলো সেটাকে বুঝি আমরা। রাফ ড্রাফটিং হেডিং করা রয়েছে। এবার আমরা জানি তো যে রিপোর্ট লেখার সময় সবার প্রথমে আমরা টাইটেল লিখি, তারপরে বায়াস স্টাফ রিপোর্টার লিখি, তারপরে আমরা ডেট প্লেস দিই, এইগুলো লিখি, আর তারপরে আমরা কি শুরু করি, ওপেনিং প্যারাগ্রাফে মানে আমি কি বলতে চাইছি চলো আগে একটু বোঝাই তোমাদেরকে। এটা ধরো খাতা রয়েছে, যে খাতাতে তুমি কি করবে, অ্যান্সারটা লিখবে। রিপোর্ট রাইটিং দিয়েছে, তুমি এখানে কি করলে অ্যান্সারটা লেখা শুরু করবে। কখন লেখা শুরু করবে? যখন তোমার হচ্ছে রাফ ড্রাফটিং হয়ে যাবে। রাফ ড্রাফটিং দেখে দেখে তুমি এখানে কি করবে, অ্যান্সার করবে। এবার আমি বোঝাই যে রাফ ড্রাফটিংটা কোথায় করবে। রাফ ড্রাফটিং খাতায় করবে না, রাফ ড্রাফটিং করবে তোমরা হচ্ছে কোশ্চেন পেপারের উপরে, কারণ কোশ্চেন তোমরা অফলাইনে পেয়ে যাও।
একটা কোশ্চেন নিলে আর এখানে কি করলে নাম্বার 1 পয়েন্ট বলে লিখলে, সবার আগে কোন নাম্বার পয়েন্টটা লিখবে, দ্বিতীয়ত কি লিখবে সেটা লিখে দিলে, তৃতীয়ত কি লিখবে সেটা লিখলে, চতুর্থত কি লিখলে সেটা লিখলে, মানে একটা রাফ ড্রাফট করলে, জাস্ট পয়েন্টগুলোকে মেনশন করলে, কোশ্চেনের উপরে জাস্ট এরকমভাবে লিখলে। সবার আগে তোমরা যেন ওপেনিং প্যারাগ্রাফ হয়, আর ওপেনিং প্যারাগ্রাফে আমরা কি করি 5W লেখার চেষ্টা করি। তো সবার আগে তোমার ব্রেনে যেটা আসা উচিত রাফ ড্রাফটিংয়ে, যে হোয়াট মানে কি ঘটেছিল, তোমরা যে পয়েন্টটা দেওয়া আছে পয়েন্ট থেকে তোমরা এখানে লিখে দিলে কি ঘটেছিল, জাস্ট পয়েন্টটা লিখলে। দ্বিতীয় নাম্বার কখন ঘটেছিল, কোথায় ঘটেছিল, এটাও তোমরা লিখলে। তৃতীয় নাম্বার কি লিখলে, তৃতীয় নাম্বারে কতজন মারা গেছে বা কারা ইনজিওর হয়েছে সেটা লিখলে। চতুর্থ নাম্বারে তোমরা মেন বডিতে চলে এলে। মানে আমি বলতে চাইছি কোশ্চেন পেপারের উপরে তোমরা জাস্ট পয়েন্টগুলোকে লেখো, যে 6% মারা গেছে, 8% মারা গেছে, বাসের দ্বারা মারা গেছে, ট্রেনের অ্যাক্সিডেন্ট ঘটেছে, তা এই জিনিসগুলোকে লেখা শুরু করো ধীরে ধীরে করে। আই উইটনেস এটা বলেছে, পুলিশ এটা বলেছে, জাস্ট পয়েন্টগুলো লেখা শুরু করো। এবার যখন পয়েন্টগুলো লেখা যখন তোমার হয়ে যাবে, তোমরা যদি সিকোয়েন্স অনুসারে যদি রাফ ড্রাফটিং, এটা লিখে দিই রাফ ড্রাফটিং, তোমরা যদি সিকোয়েন্স অনুসারে যদি রাফ ড্রাফটিং করে থাকো, তবে ডাইরেক্ট এখান থেকে দেখো আর দেখে তোমরা ফেয়ার ড্রাফটিংয়ে ডাইরেক্ট লেখো। এতে তোমার সিকোয়েন্স কোনোদিনও মিস হবে না, আর প্রতিটা পয়েন্ট তুমি সুন্দরভাবে ধরে ধরে করতে পারবে। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার বলি যে রাফ ড্রাফটিংয়ে আমরা কোন কোন পয়েন্ট লিখতে পারি। রাফ ড্রাফটিংয়ে আমরা ওপেনিং প্যারাগ্রাফে সবার প্রথমে ম্যাক্সিমাম 5W লেখার চেষ্টা করব। ম্যাক্সিমাম হতে পারে 4W হতে পারে, 3W হতে পারে, কিন্তু যতটা বেশি সম্ভব আমরা লেখার চেষ্টা করব 5Wর কথা। কেন লেখার চেষ্টা করব? ম্যাক্সিমাম অরিজিনাল ইনফরমেশন, ভাইটাল ইনফরমেশন আমরা কি করব ওপেনিং প্যারাগ্রাফে দেব, তাই ওপেনিং প্যারাগ্রাফে এটা লেখার চেষ্টা করব। এরপরে চলে আসবো বডিতে, ডেসক্রাইব দ্য ইনসিডেন্ট। বডির পার্ট প্রথমে ওপেনিং প্যারাগ্রাফের ব্যাপারটা রাফ ড্রাফটিংয়ে লিখলে, তারপরে বডিতে চলে এলে, বডিতে দেখতে পেলেছে ডেসক্রাইব দ্য ইনসিডেন্ট কি কি লিখতে পারো তোমরা। আই উইটনেস কি বলেছে সেটা লিখতে পারো, আই উইটনেস দিয়ে আই উইটনেস বলে দিলে, একটা হাইফেন দিলে কি বলেছে সেটা লিখে নিলে। তারপরে পুলিশ কি মন্তব্য করেছে পুলিশ বলে লিখে সেটা লিখে দিলে। এতে কি হলো, সিকোয়েন্স মেনটেন হলো। কিভাবে করতে হয় সেটা আমি আজকেই দেখাবো, যদি সময় থাকে তো আজকেই দেখাবো, নাহলে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। মানে একটা রিপোর্ট নেব, রিপোর্ট নিয়ে আমি কিভাবে রাফ ড্রাফটিং করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো, তাহলে আর কোনো অসুবিধা থাকবে না। এবার ধরো তোমার 4 নম্বর পয়েন্টের মধ্যে তোমার বডি পর্যন্ত কমপ্লিট হলো। এবার তুমি 5 নম্বরে কি লিখবে, হচ্ছে কনক্লুশন লিখবে, মানে কনক্লুডিং পার্ট লিখবে। কনক্লুডিং পার্টে কি লিখলে, কারেন্ট সিচুয়েশন লিখলে, কি অ্যাকশন নেওয়া হয়েছে সেটা লিখলে, মানে ছোট ছোট পয়েন্ট করে, ডিটেলসে লিখতে যাবে না, জাস্ট একটা ওয়ার্ড দুটো ওয়ার্ডে করে লিখে নিজেকে বোঝার মতো করে লিখে রাখলে। এরপরে কি দেখতে পেলে, অ্যাডমিনিস্ট্রেশন কি রিয়াকশন দিল, কি অ্যানাউন্সমেন্ট করলো। অনেক সময় হয় না যে এত ক্ষতিপূরণ দিয়েছে, এটা ওটা সেটা, এই জিনিসগুলো তুমি লিখে নিলে। আর তারপরে এখান থেকে তুমি কি করবে, এখান থেকে তুমি ফেয়ার ড্রাফট করবে, অর্থাৎ মেন খাতার মতো লিখবে। তো এতে ভুল ভ্রান্তি হওয়ার চান্স খুব বেশি পরিমাণে কমে যাবে। চলে আসি পরের পয়েন্টের দিকে। পরের পয়েন্টে দেখো, আমি একটা রিপোর্টের কথা বলেছি, মানে আমি একটা রিপোর্ট সম্পর্কে এখানে লিখে দিয়েছি। আর রিপোর্টে কি বলেছে, রাইট আ রিপোর্ট অন দ্য ফলোয়িং টপিক উইথ আ সুইটেবল টাইটেল, অর্থাৎ আমাদেরকে একটা সুইটেবল টাইটেল কিন্তু দিতে হবে। আর বলেছে উইথিন 200 ওয়ার্ডস, উইথিন 200 ওয়ার্ডস, অর্থাৎ কটা ওয়ার্ডের মধ্যে আমাদের লিখতে হবে, 200টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এইখানে কথাটা খুব ভালো করে আগের ভিডিওগুলোতে আমি বলেছি, আর এখানেও বলে দিই উইথ ইন কথা আছে, উইথ ইন মানে 200 ওয়ার্ডের মধ্যে, কথাটা ভালো করে বুঝে নিও মধ্যে। এবার আমি এই তর্ক বিতর্ক যেতে চাইছি না যে যদি 202খানা লিখি তবে কি হবে, এই তর্ক বিতর্কে আমি যেতে চাইছি না। এখানে লেখা আছে উইথিন, তার মানে বাংলা অর্থটা তোমরা বোঝো ভালো করে। আর যেহেতু মেন্স দিতে যাবে, এটুকখানি তোমরা মানে কাজ করতেই পারো যে উইথিন মানেটা কি, আর 200 ওয়ার্ডের মধ্যে লিখতে তোমরা অবশ্যই পারবে আশা রাখছি। আর এটার মার্কস কত দেওয়া আছে, 20 মার্কস। তো এবার দেখি যে এখানে কি দেওয়া আছে, কিছু দেখো পয়েন্ট দেওয়া আছে। মানডে নাইট বাস র্যান ওভার, মাইগ্রেন্ট ওয়ার্কার 6 কিল্ড 5 ইনজার্ড, কলকাতাতে হয়েছে, রিমুভ টু হসপিটাল, পুলিশ ফাউন্ড লিকুয়ার বোতল ফ্রম বাস। তো এটা দিয়ে দিয়েছে আমাদের, কি দিয়েছে, পয়েন্ট দিয়ে দিয়েছে। ম্যাটেরিয়াল সাপ্লাই থাকে তো, অর্থাৎ পয়েন্ট সাপ্লাই থাকে, তো এই পয়েন্টগুলো হচ্ছে কোশ্চেনে দিয়ে দিয়েছে। তো আমি এই যে স্লাইডটা রয়েছে, এই স্লাইডের মধ্যে আমি তোমাদেরকে কি বোঝাতে চাইছি যে কিভাবে আমরা একটা টাইটেল লিখব। মানে এবার আমরা ম্যাথমেটিক্যাল টার্ম হয় না যে রুলস রেগুলেশন অনুসারে কিভাবে লিখতে হয়, সেই জিনিসের দিকে চলে আসি। তো আমরা কিভাবে টাইটেল লিখতে হয় সেটা সম্পর্কে আমরা আগেই বলেছিলাম যে টাইটেলকে অবশ্যই খুব বেশি পরিমাণে অ্যাট্রাকটিভ হতে হবে, কারণ এই টাইটেলই
তোমার রিডারকে তোমার দিকে ঝুঁকতে বাধ্য করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে। সবার প্রথমে যে ডিপেন্ড করবে, সবার প্রথমে যে আর কি রোল প্লে করবে সেটা হচ্ছে টাইটেল, যে টাইটেল তোমার কত স্ট্রং। তো এটাকে সুতরাং খুব অ্যাট্রাকটিভ হতে হবে আর একটু শর্টে হতে হবে। এবার চলে আসি অরিজিনাল কথাতে। তো বলা হচ্ছে যে টাইটেলকে আমরা কিভাবে লিখবো। তো তোমরা টাইটেলকে টোটালি ক্যাপিটাল লেটারে লিখতে পারো, চাইলে টোটালি ক্যাপিটাল লেটারে লিখতে পারো, অথবা তোমরা একটা কাজ করতে পারো যে ইনিশিয়াল যে লেটারগুলো রয়েছে, যেমন বি রয়েছে, যেমন আর রয়েছে, যে ইনিশিয়াল যে লেটার রয়েছে সেগুলোকে তোমরা ক্যাপিটালে লিখে বাকিগুলোকে স্মলে লিখতে পারো। একটা দিকে একটু খেয়াল রাখতে পারো যে প্রিপোজিশন, আর্টিকেল এগুলোকে স্মলে। আমি এটাই প্রেফার করব যে টোটালটা তোমরা হচ্ছে ক্যাপিটালে লেখো, এটা খুব ভালো একটা জিনিস দেখায়। আর তারপরে রয়েছে কি লিখি আমরা, বাই লাইন, মানে হচ্ছে কে কার দ্বারা লেখা হয়েছে, অর্থাৎ অথারকে। আমি কি করলাম, বাই আ স্টাফ রিপোর্টার। আচ্ছা, বাই এ স্টাফ রিপোর্টার যেহেতু আমি লিখছি, তো এর অর্থটা কি সেটাও তোমাদের একটু জেনে রাখা প্রয়োজন। মুখস্থ করে চলে গেলাম বাই আ স্টাফ রিপোর্টার, মানে জানলাম না, খুব একটা ভালো বোঝায় না। বাই আ স্টাফ রিপোর্টার মানে হচ্ছে এখানে তার নাম লিখবো যে ঘটনাটা লিখছে, এখানে তার নাম লিখবো। আর এখানে আমি কি লিখলাম, বাই এ স্টাফ রিপোর্টার। এর অর্থ হচ্ছে এমন একজন স্টাফ রিপোর্টার ঘটনাটা লিখেছে যে কোনো একটা খবর কাগজের সাথে পার্মানেন্ট ভাবে যুক্ত, বা কোনো একটা খবর যেমন টাইমস অফ ইন্ডিয়ার সাথে কোনো একজনা রয়েছে যে পার্মানেন্ট ভাবে যুক্ত, তাকে আমি কি বলতে পারি, স্টাফ রিপোর্টার। বুঝতে পেরেছি ব্যাপার। তো বাই এ স্টাফ রিপোর্টার যেটা লিখি তার মিনিং হচ্ছে এটা। তো মুখস্থ করো না, নর্মালভাবে সুন্দর করে বুঝে তারপরে কাজগুলো করো, দেখবা ভালো লাগবে করতে। তো আমরা টাইটেল সম্পর্কে বুঝলাম, আমরা বাই আ স্টাফ রিপোর্টার দেখলাম। এরপরে কি রয়েছে, এরপরে চলে আসবো আমাদের প্লেস, ডেট আর ইয়ারে। তোমরা যদি চাও, আমি একটু খবরের কাগজের কথা সবার আগে চলে আসি, যেমন TOI মানে টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ, এগুলো যদি কেউ পড়ে থাকো তো খুব ভালো করে দেখবে যে শুধুমাত্র প্লেস মেনশন আছে, না কোনো ডেট মেনশন আছে, না কোনো ইয়ার মেনশন আছে। এর কারণ কি, এর কারণ নিউজ পেপার প্রতিদিন মানে কারেন্ট ভাবে হচ্ছে কি হয়, ডিস্ট্রিবিউট হয়। সুতরাং এখানে তোমার হচ্ছে ইয়ার লেখার কোনো দরকারই নেই বা ডেট লেখার দরকার নেই, কারণ নিউজ পেপারের উপরে ডেট আর হচ্ছে নিউজ পেপারের ফ্রন্ট পেজে একদম দেখবে তোমরা হচ্ছে ডেট আর কি দেওয়া থাকে, ইয়ার দেওয়া থাকে। সুতরাং বারবার করে এই জিনিস লেখার কোনো মিনিং হয় না। তো বুঝতে পারছো যে কিন্তু অরিজিনাল নিউজ পেপারের ফরম্যাট এটা হওয়া উচিত, কিন্তু ওরা করছে TOI মানে টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ, ওরা করছে এরকমভাবে শুধু প্লেস দিয়ে দিচ্ছে। তার মানে কি ওরা ভুল লিখছে, কি মনে হয়? ওরা ভুল লিখছে, এই ভাবনাটা ভুল করে ব্রেনে এনো না। মনে রাখবে ইংলিশ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা সময়ের সাথে সাথে, ল্যাঙ্গুয়েজ যেহেতু সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন আছে। যে কাজটা করলে সামনের জনার অর্থাৎ রিডারের বা সামনের জনার অর্থাৎ অডিয়েন্সের সুবিধা হয়, সেই জিনিসই কিন্তু ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়। বুঝতে পারলাম। সেই কারণে তারা শুধুমাত্র প্লেস লেখে, ডেট বা ইয়ার লেখার তারা কোনো দরকার মনে করে না। সুতরাং এটা কোনো ফিক্সড রুল নয়, কিন্তু যেহেতু এটা একদম অরিজিনাল নিউজ পেপার নয়, ডেট কবেকার কী জিনিস সেই সম্পর্কে যেহেতু আমরা ইনফরমেশন দিতে হয়, তাই আমরা এখানে দিচ্ছি আর কি। কিন্তু আমি এই ব্যাপারটাও বলে রাখলাম যে অরিজিনাল ফ্যাক্ট কী। তো এখানে দেখতে পাচ্ছি যে সবার প্রথমে আমরা কিভাবে লিখতে পারি সেটা দেখি। প্লেস চাইলে আমরা ইনিশিয়াল যে লেটার রয়েছে, ইনিশিয়াল মানে শুরুর যে লেটার রয়েছে সেটাকে আমরা ক্যাপিটালে লিখতে পারি, আর বাকিগুলোকে চাইলে স্মলে দিয়ে দাও। আর তারপর একটা কমা দাও, মান্থ দাও, আর ডেটটা দিয়ে দাও। চাইলে তোমরা এরকম করো, চাইলে তোমরা কমা দিয়ে ইয়ারটাও লিখতে পারো, আর না চাইলে ইয়ার যদি না লিখতে চাও তো লিখবে না, অসুবিধার কিছু নেই, ইয়ারকে কেটে দেবে, ইয়ার বলে কিছু নেই এখানে। বুঝতে পেরেছো? আর তারপর একটা কোলন দিয়ে শুরু করে দাও। অথবা তোমরা এটা যদি না চাও, তবে তোমরা যদি এটা করতে চাও তো এটা করো, অসুবিধার কিছু নেই। টোটাল যে কলকাতা রয়েছে প্লেসটাকে টোটাল ক্যাপিটালে দাও। প্রচুর জায়গায় এরকম করে, প্রচুর টেলিগ্রাফ, প্রচুর যে খবরের যে NDTV থেকে শুরু করে বলো, বিভিন্ন যে চ্যানেলগুলো যেগুলো রয়েছে তারা এই জিনিস ফলো করে যে প্লেসের যেটা রয়েছে সেখানে তারা কি করে যে ক্যাপিটাল লেটারে দেয়। তারপরে তোমরা মান্থ যেমন উপরেরটাই দিলে, ইয়ার যেমন দিলে সেরকম দিতে পারো, অথবা তোমরা যদি ইয়ার না দিতে চাও তো ইয়ার কেটে দাও, অসুবিধার কোনো ব্যাপার নেই। এরপরে অথবা তোমরা এটাও করতে পারো যে কলকাতা বলে লিখলে তোমরা এখানে কি করলে জুলাই 28 দিয়েছো, তোমরা এটাও করতে পারো 28শে জুলাই বলেও লিখতে পারো। তোমাদের মর্জি, হয় জুলাই 28 দাও বা 28শে জুলাই দাও, তোমাদের মর্জি, তোমরা যে কোনো রকমভাবে কাজ করতে পারো। এমন নয় যে পুরো ফিক্সড রুলস রেগুলেশন যে একটা মানে কোন ফরম্যাট হবে, বিশাল কিছু টেনশন করছে। কোনো টেনশন করো না, তোমরা বিন্দাস থাকো, আনন্দে থাকো, ভালোভাবে থাকো।
কারণ এটা এমন কিছু বড়ভাবে এমন কিছু বিশাল কিছু লিখতে হবে না আমাদের। মনে রাখো ক্লার্কশিপের এক্সাম মেন্স পরীক্ষা পাস করা কিন্তু খুব একটা টাফ নয়, কারণ এখানকার মান লেভেলের মান যেটা লিখতে হয় সেই লেভেলের মান খুব একটা হাই দরকার নেই, মোটামুটি অ্যাভাব এভারেজ হলেই হবে। অ্যাভাব এভারেজ হলেই মেন্স পাস করবে। আর যদি হাই কাট আপে পাস করতে যাও, হাইয়ে পাস করতে চাও, তবে একটু ভালো লেভেলে করতে হবে, অসুবিধার কোনো ব্যাপার নেই। কিভাবে তোমরা রাফ ড্রাফটিং করবে সেই সম্পর্কে একটা জেনারেল আইডিয়া তোমাদেরকে দিই। তো সবার আগে আমরা কোশ্চেন এটা দেওয়া আছে, আর কোশ্চেনে কিছু পয়েন্ট তুলে দেওয়া আছে। কোশ্চেনের পয়েন্টগুলোকে আমরা আগে পড়ে নেবো, 1 থেকে 2 বার আমরা পড়বো ভালো করে, যেন আমরা কি বলতে চাইছি সেটা যাতে বুঝতে পারি। তো দেওয়া আছে মানডে নাইট, অর্থাৎ হচ্ছে বুঝতে পারছো সোমবার দিন রাতের ঘটনা। বাস র্যান ওভার মাইগ্রেন্ট ওয়ার্কার্স, অর্থাৎ একটা বাস কি করেছে, র্যান ওভার করেছে, মানে চাপা দিয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের। এতে কি হচ্ছে 6 কিল্ড অ্যান্ড 5 ইনজার্ড, অর্থাৎ 6 জন মারা গেছে আর 5 জন কি হয়েছে, আহত হয়েছে। কোথায় হয়েছে? কলকাতাতে। রিমুভ টু হসপিটাল, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ফাউন্ড লিকার বোতল ফ্রম বাস, তো পুলিশ কি পেয়েছে, লিকুয়ার বোতল পেয়েছে। কোথা থেকে? বাস থেকে পেয়েছে। তো এটা একটা জেনারেলভাবে আমরা এটা পড়বো। জেনারেলভাবে আমি বলতে চাইছি আমরা এখন জেনারেলভাবে পড়ছি, কিন্তু কোশ্চেনে কিন্তু মনোযোগ সহকারে তোমাদেরকে পড়তে হবে। তো এটা পড়ার পরে আমরা শুরু করবো যে রাফ ড্রাফটিং। আর রাফ ড্রাফটিংয়ের শুরুতেই যেটা নাম্বার 1 পয়েন্ট আসবে, অর্থাৎ ওপেনিং প্যারাগ্রাফ আসবে। আর ওপেনিং প্যারাগ্রাফ যদি আসে তবে আমাদের ব্রেনে সবার আগে কি আসছে, হোয়াট মানে কি ঘটেছিল, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল। শুরুতেই আমরা যেটা লিখতে চাই সেটা হোয়াট হ্যাপেন্ড দিয়ে লিখতে চাই। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে 6 জন মারা গেছিল, 6 কিল্ড। তো আমরা কোশ্চেনের উপরে, কোশ্চেনের যে কোনো একটা সাইডে 6 কিল্ড বলে লিখলাম, মানে যেখানে ফাঁকা আছে সেরকম একটা জায়গা চুজ করো যেখানে তোমরা রাফ ড্রাফট করবে। প্লাস 5 কি রয়েছে, ইনজোর্ড রয়েছে। এটা তো শুরুর সময় তোমরা এতটা করে, প্র্যাকটিসের সময় তোমরা এরকমভাবে লিখবে, কিন্তু যখন তোমরা প্র্যাকটিস করতে করতে যখন তোমরা এই জিনিস আয়ত্তে চলে আসবে তখন কি এত কিছু লিখবে রাফ ড্রাফটিংয়ে? না, একদম না, তাহলে তো টাইম থাকবে না। তাহলে রাফ ড্রাফটিংয়ে জাস্ট এটা লিখবে, না হোয়াট বলে লিখবে, না 6 কিল, না 5 কিল, জাস্ট এরকমভাবে লিখবে। নাম্বার 1 পয়েন্টে 6K প্লাস 5I, মানে 6 জন মারা গেছে এবং 5 জন কি হয়েছে, আহত হয়েছে। কিসের দ্বারা? বাই বাস। বুঝতে পেরেছি? বাই বাস, লেখার কোনো দরকার নেই, সেটা তো নর্মাল সময় লিখবে। তো এখানে নাম্বার 1 পয়েন্ট তোমরা বুঝতে পারলে যে কিভাবে লেখা উচিত। নাম্বার 2 পয়েন্টে চলে আসবো যে হোয়েন, কখন হয়েছিল। শুরুতে আমি তোমাদেরকে ডিটেলসে লিখিয়ে বোঝাচ্ছি, কিন্তু পরবর্তীতে যত রিপোর্ট আসবে আমাদের আমি সেখানে বোঝাবো যে কিভাবে আমরা শর্টে, মানে কিভাবে আমরা একে মডিফাই করতে পারি। হোয়েন কখন হয়েছে? মন্ডে নাইট। আচ্ছা, মন্ডে কি টোটাল লেখার দরকার আছে? কখনো না, নাইট লিখে দিই তোমাদের শুরুর জন্য, নাইট। 3 নম্বর পয়েন্টে কি চলে আসবে? 3 নম্বর পয়েন্টে চলে আসবে হয়। আর কোথায় হয়েছিল? কোথায় রয়েছে? কলকাতা। তা শুধু KOL দিলেই এনাফ, এটা প্র্যাকটিসেরও কোনো দরকার নেই, কোনো কিছু নেই, এটা নর্মালভাবে তোমরা বুঝতে পারছো। তো দেখো তো আমাদের ওপেনিং প্যারাগ্রাফটা কি আমাদের কমপ্লিট হলো কি না। ওপেনিং প্যারাগ্রাফে আমি যখন লিখছিলাম না, আমার ব্রেনে চলছিল যে 6 জন মারা গেছে আর 5 জন আহত হয়েছে বাসের দ্বারা। আর রয়েছে কখন ঘটেছে, সোমবার দিন রাতে ঘটেছে। কোথায় ঘটেছে? কলকাতাতে ঘটেছে। তো এটা তো আমি বুঝতে পারলাম যে ওপেনিং প্যারাগ্রাফ তো মোটামুটি ঠিক আছে, যেখানে আমি 5Wর মতো ম্যাক্সিমাম জিনিস দেওয়ার চেষ্টা করলাম, কতজন মারা গেছে, কতজন ইনজিওর হয়েছে সেটা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে 4 নম্বর পয়েন্টে আমাদের চলে আসবে হচ্ছে বডির কথা। বডি মানে কি ঘটেছে, আর বডিতে ডিটেলসে লিখতে হয়। আর এখানে আই উইটনেসের কথা তুমি উল্লেখ করতে পারো, পুলিশ কি মন্তব্য করেছে সেটা তুমি বলতে পারো। তো আই উইটনেসের কথা এবার আমি লিখি। আই উইটনেস মানে একজন আই উইটনেস মানে যিনি প্রত্যক্ষদর্শী, তিনি কি দেখেছেন, তিনি কি উপলব্ধি করেছেন, সেই জিনিস এবার আমাদের লিখতে হবে। কিন্তু যদি পয়েন্টগুলোর দিকে তুমি খেয়াল করো, পয়েন্টগুলোর কোথাও কিন্তু আই উইটনেসের ব্যাপার নেই। এমন নয় যে তোমাকে প্রতিটা রিপোর্টেই আই উইটনেসের ব্যাপার লিখতে হবে, এমনও কোনো ব্যাপার নেই। এখানে যদি তুমি আই উইটনেসের ব্যাপারটা লেখো তবে ঘটনাটা আর একটু স্ট্রং চলে আসবে, মানে ঘটনাটা স্ট্রং হবে। সুতরাং তাই আমি আই উইটনেসের ব্যাপারটা দিচ্ছি, কিন্তু আই উইটনেস কি বলেছে, কি করেছে, কি লিখেছে, এগুলো তো আমরা কিছুই জানি না।
তাহলে আমি কিভাবে তৈরি করব, আমার আই উইটনেস কিভাবে কি বলেছে সেটা আমি কি তৈরি করতে পারি, মানে আই উইটনেস কি বাস ড্রাইভারের পক্ষে বলেছে না বিপক্ষে বলেছে সেটা কি করে বুঝবো, সেটা দেখো এক্সামিনার সেটা এখানে মেনশন করে দিয়েছে কিভাবে তুমি বলবে। বলেছে পুলিশ বাস থেকে কি পেয়েছে, অ্যালকোহলের বোতল পেয়েছে। আর যেহেতু অ্যালকোহলের বোতল পেয়েছে তোমাদের একটা আইডিয়া এখানে অবচেতন মনে ক্রিয়েট করে দিয়েছে যে এই যে বাস ড্রাইভার যিনি রয়েছেন তিনি খুব একটা ভালো নন। সুতরাং আই উইটনেস এবার এখানে কি বলবে, বাস ড্রাইভারের পক্ষে নাকি বিপক্ষে, তোমরা বলে বিপক্ষেই বলবে। এবার তোমার মন থেকে যে কোনো একটা পয়েন্ট তুমি নিয়ে আসো, তো কি হতে পারে, বিপক্ষে কি বলতে পারে। তো আই উইটনেস এরকম বলছে যে সে সেলফোনে কথা বলছিল, যখন গাড়ি চালাচ্ছিল তখন সে কি করছিল, সেলফোনে কথা বলছিল, এটা বলতে পারি আমরা, সেলফোনে কথা বলছিল। প্লাস এটাও বলা যেতে পারে যে আই উইটনেসরা মানা করছিল বারবার আর সে সেটাকে কি করছিল, রিফিউজ করে দিচ্ছিল, এটাও বলতে পারি যে সে কোনো অ্যাটেনশনই দিচ্ছিল না, যে প্যাসেঞ্জাররা কি বলছে সেদিকে কোনো অ্যাটেনশনই দিচ্ছিল না। কে দিচ্ছিল না, বাস ড্রাইভার কোনো রকম অ্যাটেনশনই দিচ্ছিল না। তো আই উইটনেস আমরা এটা করতে পারি। নাম্বার 5-এ শুধু এটুকু লিখলেই না, এর থেকে বেশি লেখার দরকার নেই, শুধু সিপি বলে লিখতে পারো বা শুধু ফোন বলেও লিখতে পারো, অসুবিধার কিছু নেই। এরপরে নাম্বার 5-এ চলে আসবো যে পুলিশ কি বলতে চাইছে। আচ্ছা এবার আমাকে বলো তো পুলিশকে কি নিয়ে আসা কি এখানে যুক্তিযুক্ত কি না। দেখো ঘটনাটা একটা অ্যাক্সিডেন্টের ঘটনা, আর অ্যাক্সিডেন্টের ঘটনাতে পুলিশের মন্তব্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি তুমি পুলিশকে তোমার এর মধ্যে ইনভলভ করে দাও, যেমন দেখো এখানেও কিন্তু পুলিশের কথা কিন্তু উল্লেখ রয়েছে, এখানেও পুলিশের কথা ইনভলভ রয়েছে, আর পুলিশ কি বলতে চাইছে কি বলেছে সেই জিনিস যদি তুমি তোমার পয়েন্টে নিয়ে চলে আসো তবে কিন্তু সেটা লজিক্যালি খুব সাউন্ড করবে, মানে খুব সুন্দর লজিক্যালি ভাবে খুবই মানে স্ট্রং হয়ে যাবে আর কি ব্যাপারটা। এমন মনে হবে না যে এটা কল্পনা করেছে বা কোনো কিছু, এরকম কোনো জায়গা থেকে মনে হবে না। তো পুলিশ কি বলতে পারে, পুলিশ বলছে বাস ড্রাইভার সম্পর্কে, সাপোজ ধরে বলছে যে বাস ড্রাইভার কি করছে, কন্ট্রোল করতে পারেনি, মানে বাস ড্রাইভার কন্ট্রোল হারিয়ে ফেলেছিল, মানে বলতে পারি লস্ট কন্ট্রোল। জাস্ট এটা বলে দিলাম যে পুলিশ বলছে লস্ট কন্ট্রোল, আর তারপরে সে কি করেছে, লস্ট কন্ট্রোল করেছে, আর তারপরে সে মানে র্যান ওভার করে দিয়েছে, মানে কার উপরে, মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের উপরে। তো এইটুকখানি ঠিক আছে। এবার দেখো যে এইটুকু যদি আমি শুধু বডির মধ্যে দিই তবে কি ঠিক আছে মনে হচ্ছে। চলো আরেকটু অ্যাড করে দিই নাম্বার 6-এ, আরেকটু অ্যাড করে দিই নাম্বার 6-এ। এবার কি করতে পারি যে যখনই ঘটনাটা ঘটলো, দুর্ঘটনাটার সাথে সাথে ঘটনা ঘটার পরে কারা চলে এলো, লোকালসরা চলে এলো। লোকালস মানে যেটা সাধারণত হয়, সাধারণত যারা রয়েছে আশেপাশে যারা লোকাল পিপল তারা চলে এলো, আর সাথে সাথে কে চলে এলো, পুলিশ চলে এলো, এটাও বলতে পারি আমরা। আর পুলিশ আসার পরে তাদেরকে কি করলো, রিমুভ টু হসপিটাল, কাদেরকে রিমুভ টু হসপিটাল করলো, যারা আহত হয়েছে। তো নাম্বার 7 পয়েন্টে এটাও করতে পারি। তা এরা চলে এলো, ইমিডিয়েট এরা চলে এলো, এরপরে কি করলাম যে তাদেরকে হসপিটালে সেন্ড করলো, বলতে পারি আমরা হসপিটালে তাদেরকে সেন্ড করলো। প্লাস আমি কি বলতে পারি যে বডিগুলো দেখা গেল যে 6 জন মারা গেছে, আর 6 জন যেহেতু মারা গেছে তাহলে তাদের বডিগুলোকে কি করা হবে, তাদের বডিগুলো পোস্টমর্টমের জন্য সেন্ড করা হবে। তাহলে বডি সেন্ড করা হচ্ছে কোথায়, পোস্টমর্টমে। বুঝতে পেরেছি এই পর্যন্ত দেখতে পাচ্ছি যে এনাফ, বডি যদি এই পর্যন্ত দিই এনাফ, কারণ এখনো পর্যন্ত আমাদের কি লিখতে হবে, কনক্লুডিং প্যারাগ্রাফটা লিখতে হবে। তো কনক্লুডিং প্যারাগ্রাফে আমরা সবার আগে কি লিখি, কারেন্ট সিচুয়েশন, বর্তমানে কি ঘটেছে, বর্তমানে ইনভেস্টিগেশন করে কি বার হয়েছে, এই সমস্ত জিনিসগুলো। আর কি লিখি যে কি অ্যানাউন্সমেন্ট করেছে, অ্যাডমিনিস্ট্রেশনের রিয়াকশন কি, যে তারা কতটা আহত হয়েছে এই খবরটা শুনে কি, এই সমস্ত জিনিসগুলো আমরা লিখি। তো এবার আমরা দেখি ইনভেস্টিগেশনে কি পেয়েছে। তো পয়েন্ট এখানে একটা বলে দিয়েছে যে লিকুইড বোতল পাওয়া গেছে, অর্থাৎ পুলিশ কি পেয়েছে, অ্যালকোহলের বোতল পেয়েছে, অ্যালকোহলের বোতল পেয়েছে, এটা বলতে পারি আমরা। আর কি বলতে পারি, অ্যালকোহলের বোতল পেয়েছে, আর কি বলতে পারি, প্লাস আমরা কি বলতে পারি যে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে, এটাও বলতে পারি আমরা। কাকদের অ্যারেস্ট করেছে, যে হচ্ছে বাস ড্রাইভার, অথবা এটাও বলতে পারো তোমরা যদি চাও যে বাস ড্রাইভার পালিয়ে গেছে, এটাও তোমরা বলতে পারো, অসুবিধার কিছু নেই। পুলিশ অ্যারেস্ট করেছে, এরপরে কি বলতে পারি, অ্যারেস্ট করেছে যেহেতু সুতরাং একটা কেসও দিয়ে দিয়েছে, একটা কেস ফাইল করে দিয়েছে বা একটা কেস রেজিস্টার করেছে, দুটোই পসিবল। নাম্বার 9-এ এরপরে কি বলতে পারি, তাহলে পুলিশ এখনো পর্যন্ত স্টোরিটা কি ঘটলো, কখন ঘটেছে,
কি ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে, আই উইটনেস দেখলো যে সেই সেলফোনে কথা বলছে আর কি করছে, মানা করা সত্ত্বেও শুনছে না। পুলিশ কি বললো, পুলিশ অ্যাকর্ডিং টু পুলিশের অনুসারে লস্ট কন্ট্রোল হয়ে গেছিলো আর তারপরে সে চাপা দিয়ে দিয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে লোকালরা চলে এসছে আর পুলিশরা চলে এসেছিল আর তাদেরকে হসপিটালে পাঠানো হলো। যারা ডেড বডি তাদেরকে পোস্টমর্টমের জন্য সেন্ড করা হলো। আর পুলিশরা ইদানিংয়ে কী পেলো ইনভেস্টিগেশন করে, যে বাসের মধ্যে বোতল ছিল, কিসের, অ্যালকোহলের বোতল ছিল। বাস ড্রাইভারকে পুলিশ বর্তমানে অ্যারেস্ট করেছে আর তারপরে কি হয়েছে, কেস দিয়েছে একটা। এর পরবর্তী স্টেপ আমরা কি করতে পারি, এর পরবর্তী স্টেপে আমরা বলতে পারি যে হচ্ছে এর পরবর্তী স্টেপে চলো আমরা অ্যাডমিনিস্ট্রেশন কি রিয়াকশন দিয়েছে সেটা দেখি। তো আমরা বলতে পারি যে আমাদের সিএম কি চেয়েছে, সিএম কি বলেছে, অথবা কোনো উচ্চ আধিকারিক কি বলেছে সেটাও বলতে পারি। তো সিএম কি করেছে এই ব্যাপারে, গ্রিফ প্রকাশ করেছে, মানে হচ্ছে দুঃখ প্রকাশ করেছে এটা বলতে পারি। আর তিনি কি করেছে, কিছু অ্যানাউন্সমেন্ট করেছে, এক্স গ্রাসিয়া করেছে, অর্থাৎ হচ্ছে কিছু ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা। ক্ষতিপূরণ বলাটা ঠিক নয়, আমি এক্স গ্রাসিয়ার মিনিংটা আমি পরবর্তী সময় যখন আমি রিপোর্ট করাবো তখন এর মিনিংটা বোঝাবো। তো এই ক্ষেত্রে যে নাম্বার 9-এ যে সিএম এর যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা তোমরা কি করতে পারো, সেই ব্যাপারে এই যে 2-একটা লাইন যেটা রয়েছে ইম্পর্টেন্ট লাইন, সেটা তোমরা একটু মনে রাখতে পারো। যে কোনো অ্যাক্সিডেন্টের ব্যাপার হোক বা কোনো ব্যাপার হোক, সেই সময় তোমরা মনে করে ডাইরেক্ট তোমরা লিখে দিতে পারো। তো এই পর্যন্তই হচ্ছে আমাদের ড্রাফটিংটা থাকছে, যে আমরা হচ্ছে রাফ ড্রাফটিং আমরা এই পর্যন্ত করলাম। নেক্সট ভিডিও তোমরা হচ্ছে আজকে বা কালকে মর্নিংয়ের মধ্যেই পেয়ে যাবে। আর নেক্সট ভিডিওতে আমি এই যে পয়েন্ট যেটা আমি রেডি করলাম, যে রাফ ড্রাফটিং যেটা আমি রেডি করলাম, সেই রাফ ড্রাফটিংয়ের উপরে কিভাবে সুন্দর করে একটা রিপোর্ট লিখতে হয় সহজ সরল ভাষায়, সেটাই আমরা দেখব। তো এই টোটাল জিনিস মানে লাস্ট ভিডিও, এই ভিডিও খুব ভালো করে দেখো, তারপরে আমরা আসবো হচ্ছে পরের পার্টের দিকে।